দেখো ইন্ডিয়ান হিস্ট্রি কি কি মানে ইন্ডিয়ান হিস্ট্রিকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। এগুলো লেখা নেই, তবে দরকার নেই, তো হ্যাঁ আমি জানার জন্য বলছি যে একটা হচ্ছে তোমার এনসিয়েন্ট হিস্ট্রি, অর্থাৎ প্রাচীন ভারত। আর একটা হচ্ছে মিডিয়াভেল। আর একটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। আর একটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আমরা এই চারটে ভাগে ভাগ করতে পারি। আর ভারতের ইতিহাস কবে থেকে শুরু হয়? ভারতের ইতিহাস বললে ভারতের ইতিহাস সিন্ধু সভ্যতা থেকে শুরু হচ্ছে, অর্থাৎ সিন্ধু ও হচ্ছে আর্যদের আগমন থেকে ভারতের ইতিহাস শুরু হচ্ছে। এবারে এই যুগটাকে মানে যে আম, এই এই যুগটাকে মানে সিন্ধু সভ্যতা বা আর্য সভ্যতা, এটাকে চারটে ভাগে ভাগ করা যায়। প্রথম ফার্স্টটা কি হয়েছে? প্যালিও। এখান থেকে কোশ্চেন আসতে পারে, আসি। প্যালিওলিথিক এজ বা হচ্ছে তোমার পুরাতন প্রস্তর যুগ। এই সময়ে কি হতো? প্রধান যে জীবিকা ছিল বা মানুষ জীবন সার্ভাইভ করতো কি করে? যে শিকার করে পাখি মাছ এই সমস্ত জিনিস শিকার করে করতো। আর অস্ত্র ছিল যে পাথরের অস্ত্র। এইটুকু একটু লিখে নিয়ে, এইটুকু নোটের মধ্যে নেই। তারপরে হচ্ছে মেসোলিথিক এজ। এখানেও তাই, এখানেও তোমার শিকারই যেগুলো করতো। অ্যান্সিয়েন্টের ভাগ। হ্যাঁ, শিকার করতো, কিন্তু কি হয় যে পরিযায়ী শুরু হয়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে তারা যেতে শুরু করে। আর তোমার গৃহপালিত পশু ছিল, মানে বাড়িতে পশু পালন করতো, মানে পশুকে আর কি বশ মানিয়ে নেয়, সেটা লিখতে পারো। তারপরে যে নিওলিথিক পিরিয়ড। নিওলিথিক এজে কি ছিল? পাথর বা অস্ত্র শস্ত্র, যেগুলো পাথর ও অস্ত্র উন্নত হয়, মানে ছোঁচালো করে, ধারালো করে। এবং নিওলিথিক পিরিয়ডের স্যার গুরুত্বপূর্ণ মেসোলিথিকে আগে। বললেন কি যে পশু পশু পালন করতো না হ্যাঁ, মেসোলিথিকে? হ্যাঁ, মানে পশুপালন বা বলতে পারো যে পশুকে বশ মানিয়েছিল। নিওলিথিক পিরিয়ডে হচ্ছে চাকার আবিষ্কার। এটা দেন যে চাকার আবিষ্কার কোন পিরিয়ডে হয়। দাদা এগুলো তা- মানে কি দাদা? তারপরে হচ্ছে দাঁড়াও, চালকোলিথিক এজ। চালকোলিথিক এজে কি হয়? কৃষি শুরু হয়। আর হচ্ছে বলে দেন স্যার। তামার ব্যবহার শুরু হয়। সভ্যতা যেটা, সেটা হচ্ছে পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলির মধ্যে একটা হচ্ছে মেহেরগড় সভ্যতা, যেটা তোমার পাকিস্তানের কোয়েটা শহরে 150 কিমি দূরে আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, আবিষ্কার করেছিল তোমার জা ফাসোয়া জারিজ। যা ফাসোয়া জারিজ 8,050 সালে 8,500 বছর আগে শুরু হয়েছিল। আর বেলুচিস্তান বোলান নদীর তীরে এটা আবিষ্কার করেছিল, এটা দেখে নেবে। আর আমাদের ভারতের হচ্ছে প্রাচীনতম সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। এবার এই সিন্ধু সভ্যতার দুটো ভাগ, একটা হচ্ছে হরপ্পা সভ্যতা, আর একটা হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতা। তো হরপ্পা তো সভ্যতা তোমার 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করে। সাধারণত এইসব কোশ্চেন আর পড়ে না এখন, একটুকু হয়তো দুটো দেশের মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য এরকম টাইপের একটু স্যার বুঝিয়ে দেয়। হ্যাঁ। স্যার কাইন্ডলি একটা প্রশ্ন। হলো মেহেরগড় সভ্যতা তোমার পাঞ্জাবের মন্ট গোমারিতে আবিষ্কার হয়, রবি নদীর তীরে। এই কোশ্চেনটা দিতে পারে যে কোন নদীর তীরে হয়। এবার দেখো যে এইগুলো মানে জিনিসগুলো জেনে রাখা ভালো যে হরপ্পার বৈশিষ্ট্যটা কি। হরপ্পা ছিল শহর কেন্দ্রিক। ঠিক আছে, মৃতদেহ সমাধি করা হতো, বিখ্যাত বন্দর ছিল লোথাল, প্রধান পশু ছিল ষাঁড়। এখানে লোহার ব্যবহার, ধাতুর ব্যবহার অজানা ছিল, প্রধান ছিল গম, বার্লি। তারপর এটাকে ব্রোঞ্জ যুগ বলা হয়, অর্থাৎ ব্রোঞ্জের ব্যবহার ছিল, পিপুল গাছ, ঘুঘু পায়রা এইসব ছিল, অলংকার তৈরি করতো, পোশাকের ব্যবহার ছিল। আর মহেঞ্জোদারোটা কি 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করে সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এখানে বৃহৎ স্নান ঘর কোন যুগে শুরু হয়েছিল, কোশ্চেনটা দেয়, বৃহৎ স্নান ঘর। এটা হচ্ছে মহেঞ্জোদারোতে। শহর কেন্দ্রিক বাড়িগুলি ছিল
পোড়া ইটের তৈরি। আর দেখো যে প্রথমে যে ঋগ বৈদিক যুগ, এটা অ্যাকচুয়ালি ওই সময় থেকে তোমার ঋগ বৈদিক যুগ যেটা বেদিক পিরিয়ড শুরু হয়েছিল, এটা বেদিক পিরিয়ডে থামো। হ্যাঁ, বেদ যুগ বা যেটা বলা হয় যে যখন আর্যরা আসে, আর্যদের পিরিয়ডটাকেই তোমার ঋগ বৈদিক যুগ বলা হয়। ঋগ বৈদিক যুগ আছে, পরবর্তী ঋগ বৈদিক যুগও আছে। তো আর্যরা তোমার কোথা থেকে এসেছিল? প্রথম হচ্ছে আর্যরা মধ্য এশিয়া থেকে এসেছিল, এটা একটু পরে হয়ে গেছে। আর পরবর্তী ঋগ বৈদিক যুগ যেটা, সেই আর্যরা পাঞ্জাব থেকে পশ্চিম উত্তরপ্রদেশ গঙ্গা যমুনা অঞ্চলে আর কি বিস্তার লাভ করে। তাহলে প্রথমে যদি বলা হয় যে আর্যরা কোথা থেকে এসেছিল, সেটা বললে সেন্ট্রাল এশিয়া বা হচ্ছে মধ্য এশিয়া থেকে এসেছিল। আর পরবর্তী ঋগ বৈদিক যুগে আর্যরা পাঞ্জাব থেকে পশ্চিম উত্তরপ্রদেশ গঙ্গা যমুনা এই অঞ্চলে তাদের বিস্তার লাভ করে। এইটা যেটা হয়েছে ল্যাটার বেদিক পিরিয়ড আর কি। ঋগ বৈদিক যুগের দেখো যে আর্যদের জীবন কিরকম ছিল, চারটে ভাগ ছিল। ব্রহ্মচর্য অর্থাৎ ছাত্র জীবন যেটা, তারপর গার্হস্থ্য মানে বৈবাহিক জীবন, বানপ্রস্থ মানে ঈশ্বরের সেবায় নিয়োজিত, আর 4 নম্বর ছিল সন্ন্যাস, মানে সবকিছু ত্যাগ করে দিয়ে জঙ্গলে আশ্রয় নেওয়া। বৈদিক যুগের প্রধান দেবতা ছিল প্রজাপতি দেবতা। আর চতুরাশ্রম প্রথা যেটা ছিল, বর্ণ অনুসারে 4 ভাগে ভাগ করা হয়েছিল, যেটা পুরুষ সূক্ত ঋগ্বেদের দশম মণ্ডলে আছে। অর্থাৎ ব্রাহ্মণ যারা পূজা অর্চা করতো, ক্ষমতা প্রতিপত্তি বেশি ছিল, ক্ষত্রিয় যারা যুদ্ধ ব্যবসা বাণিজ্য করতো, আর বৈশ্য হচ্ছে কৃষিকাজ পশুপালন করতো, শূদ্র হচ্ছে সমাজে অস্পৃশ্য ছিল। এখানে গুরুত্বপূর্ণ তথ্য বৈদিক যুগে দেখো, পরিবারকে বলা হতো কুল, গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিণী। তারপর বৈদিক যুগের একটি কর প্রথা যেটা ছিল, কি নাম দিতে পারে, বালি। আর এটা ভীষণ ইম্পর্টেন্ট, বারবার রিপিটও হয়, যে মুদ্রার নাম ছিল মনারনিস। আর ধান ছিল বিহি নামে এক রকমের ধান ছিল, গম হচ্ছে গোধূম। শতনিত্যা ছিল 100 জন, 100 জনই একটি সর্বাধিক বহন করতে পারতো, সেই নৌকাকে শতযাত্রা বলা হতো। আর উপজাতির রাজা ছিল গোপী, আর দুর্গ ছিল পুর। এখানে আগে একটু দেখে যাও, পৃথিবীর প্রাচীনতম সাহিত্যের নাম হচ্ছে ঋগ বৈদিক। ঋগ বৈদিকের 4টে ভাগ ছিল, একটা ঋগ, সাম, যজু আর অথর্ব। বিশেষ করে এই কোশ্চেনটা বেশি দেয়, হয়তো দিতে পারে সামবেদের মূল বিষয় কি ছিল, বা হয়তো সঙ্গীত ছিল কোন বেদের মধ্যে। তো সামবেদটা ছিল সঙ্গীতের বিষয়, মিউজিক। আর যজুর্বেদটা ছিল উৎসর্গ করা, মানে নিজের স্যাক্রিফাইস করাটা, এটা হচ্ছে যজুর্বেদের বিষয়। আর অথর্ববেদ ছিল ওষুধ সংক্রান্ত বিষয়। আর ঋগ্বেদটা এখানে লেখা আছে দেখো, এই ঋগ্বেদটা ছিল ঈশ্বরের প্রার্থনা ও গায়ত্রী মন্ত্র, এটা ছিল ঋগ্বেদের বিষয়। তারপরে দেখো যে অথর্ববেদ বা বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, আর উপনিষদ মানে হচ্ছে কারো কাছে উপবেশন। তাহলে এইটুকু ভালো করে মনে রাখবে এই জায়গাটা, যে ঋগ্বেদ মানে হচ্ছে ঈশ্বরের প্রার্থনা ও হচ্ছে গায়ত্রী মন্ত্র। আর সামবেদটা বেশি ইম্পর্টেন্ট পড়ে, সামবেদ হচ্ছে সঙ্গীতের বিষয় ছিল। এবারে পুরোনো যে সমস্ত কিছু বই ছিল, ওখানে এক জায়গায় লেখা আছে দেখো যে রাজতরঙ্গিনী কলহন, যেটা ইতিহাসের কাহিনী পাওয়া যায়, পবনদূত ধৈ, ইন্ডিকা মেগাস্তিনিস, পৃথ্বীরাজ আশু, চাঁদবরদৈ, দশকুমার চরিত, দণ্ডিন, মহাভাষ্য, পতঞ্জলি, এগুলো লেখা আছে, এগুলো জাস্ট পড়ে নেবে। তবুও এইখান থেকে বেশি কোশ্চেন আসে না আজকাল। দাদা ইন্ডিকাটা কার হবে দাদা? মেগাস্তিনিস। না এটা কি বিষয় দাদা? ইন্ডিকা ছিল তোমার ওই যে সেনাবাহিনী, আর্মি, এবং হচ্ছে যে রাজার যে ক্ষমতা। এবার আমরা দেখো এরপরে চলে আসি যে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মে চলে আসবো। যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিল, যে গৌতম বুদ্ধ। এবারে শুধুমাত্র আমরা ওর জন্মস্থান কোথায়, মৃত্যুস্থান কোথায়, এইগুলোই পড়েছি। কিন্তু এখন কোথা থেকে যে কোশ্চেন দিচ্ছে বলা মুশকিল। মানে জিকে টাইপের তোমার কোশ্চেন বলতে, ওই যেমন কুইজে ধরে না, ওই কুইজ টাইপের কোশ্চেন চলে আসছে, আগে এগুলো থাকতো না। তো দেখো যে তার পিতার নাম ছিল গৌতম বুদ্ধের বাবার নাম ছিল শুদ্ধোদন। তিনি ছিলেন শাকা শাসক। হয়তো দিতেও পারে বাজার বুঝতে, তার বাবা কোন সাম্রাজ্যের, মানে কোন শাসক ছিলেন, শাকা শাসক ছিলেন। তার মাতা ছিলেন মহামায়া, এটা যে কোশালান বংশীয়। ঠিক আছে, গৌতম বুদ্ধ ছিলেন তোমার অহিংসা বিশ্বাসী। তার জন্ম দেখো যে 563 বিসি, বিসি মানে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পূর্বে, মানে 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করে লুম্বিনী কপিলাবস্তুতে, নেপালে অবস্থিত। এবং 16 বছর বয়সে তিনি কাকে বিয়ে করেন, যশোধরাকে বিয়ে করেন, এবং তার পুত্রের নাম ছিল রাহুল। তিনি যে ঘোড়ায় করে যান, সেই ঘোড়াটার নাম ছিল কণ্টক। এগুলো মনে রাখবে।
আর তিনি কিন্তু অজ্ঞান হয়ে চলে যাচ্ছে। সৎ মা গৌতমীর কাছে মানুষ হয়েছিল, আর মৃত্যু হয়েছে 483 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগর, উত্তরপ্রদেশ। এই যে এই কোশ্চেন দুটো, গৌতম বুদ্ধ আর জৈন এই তোমার মহাবীর, এই দুজনের জন্ম মৃত্যু কিন্তু বারবার পরীক্ষায় এসেছে, আর মানে গুলিয়ে যায় বলে আর কি পরীক্ষায় বারবার দেয়। তাই জন্ম হচ্ছে লুম্বিনীতে আর মৃত্যু হচ্ছে কুশীনগরে। আর তিনি যেটা বিহারের গয়াতে পিপুল গাছের নিচে বসে ধ্যান করেছিলেন। এবার বৌদ্ধ ধর্মে যে সম্মেলনগুলো ছিল, সেই বৌদ্ধ ধর্মের সম্মেলনগুলো করতে হবে। প্রথম বৌদ্ধ ধর্ম সম্মেলন হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? যে রাজগীরে। সভাপতিত্ব করেছিলেন দেখো মহাকাশ্যপ, রাজা ছিলেন অজাতশত্রু। দ্বিতীয় হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে, সভাকামী কালাশোক। তৃতীয় হয়েছিল 251 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে, মোগলিপুত্র। আর হচ্ছে রাজা ছিলেন অশোক। এই কোশ্চেনটা দিতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট। অশোক আর কনিষ্ক, যে অশোক কততম বৌদ্ধ ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। তারপর চতুর্থ হয়েছে শকাব্দ, মানে এডি 72 খ্রিস্টপূর্বাব্দে। এটা হচ্ছে কাশ্মীরে হয়েছিল, বসুমিত্র সভাপতি ছিলেন আর সম্রাট ছিলেন কনিষ্ক। এবার দেখো যে বৌদ্ধ ধর্মদের এটা জানো যে ত্রিপিটক পালি ভাষায় রচিত। আসলে বৌদ্ধদের বেশিরভাগ যা বিষয় ছিল সবই তোমার পালি ভাষাতেই ছিল। আর জৈনদের যেগুলো, সেগুলো সংস্কৃত বা প্রাকৃতিক ভাষায় ছিল রচিত। ওটা দেখি পরবর্তীকালে আছে নাকি, নাহলে বলে দিচ্ছি। যে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা যে ঋষভ, মোট তীর্থঙ্কর ছিলেন 24 জন। প্রথম ছিলেন ঋষভদের, 23তম হচ্ছে পার্শ্বনাথ, আর মহাবীর ছিল আমাদের 24তম। ঠিক আছে। মহাবীরের জন্ম দেখে কুন্দগ্রাম, বিহার। তার স্ত্রীর নাম হচ্ছে যশোদা, আর কন্যার নাম হচ্ছে প্রিয়দর্শনা। তার মৃত্যু হয়েছে পাবাপুরীতে, পাবাতি, 486 খ্রিস্টপূর্বাব্দে। এবার জৈন আর বৌদ্ধ বলি ধর্মের একজন মহিলা তীর্থঙ্করের নাম কি দাদা? একজন মহিলা তীর্থঙ্কর লেখা আছে। এইটা মানে কোশ্চেন এইরকম টাইপের এখন আসতে পারে, যে জৈন ও বৌদ্ধ ধর্মের পার্থক্য। জৈন ধর্মে চরম অহিংসার কথা বলা হয়, জৈন ধর্ম চরম কষ্ট স্বীকারের কথা বলেছে, সেই জন্য বৌদ্ধ ধর্ম অনেকটা বাস্তব ধর্মী। বা আরেকটু ভালো করে বলে দিচ্ছি, দেখো যে মানে দুটোই মিল যদি বলা হয়, যে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের মিল যদি বলি, তাহলে হচ্ছে দুটোই তোমার অহিংসা। বৈদিক ধর্মী। হ্যাঁ, মানে দুটোই তোমার বৈদিক যুগেই সৃষ্টি, মিল। আর হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার, মানে দুজনেই বলেছে যে ঈশ্বর বলে কিছু হয় না। মানে হয় না বলতে, মানুষই হচ্ছে ঈশ্বর, মানে আলাদা করে ঈশ্বর যে আলাদা করে আছে সেটা বলে, মানে দুজনেই আর কি অস্বীকার করেছে। আর পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে আকাঙ্ক্ষা ত্যাগের দ্বারা, আচ্ছা এইদিকে বৌদ্ধ লিখি আর এইদিকে জৈন লিখি। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে আকাঙ্ক্ষা ত্যাগের দ্বারা মোক্ষ লাভ করা যায়। জন্ম অবস্থাতেই, মানে কি, যে তুমি মানে জীবিত অবস্থাতেই তুমি যদি আকাঙ্ক্ষাকে যদি ত্যাগ করতে পারো, এটা ইংরেজিতে ক্ষয় আকার হবে, আকাঙ্ক্ষা যদি ত্যাগ করতে পারো তাহলে হচ্ছে মোক্ষ লাভ করা যাবে। কিন্তু জৈন ধর্মে সেইটা বলেনি। জৈন ধর্মে বলা হয়েছে যে মৃত্যুর পর সমস্ত দুঃখ দুর্দশা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। সমস্ত দুঃখ দুর্দশা থেকে নিষ্কৃতি পেয়ে মোক্ষ লাভ করা যায়। এই দিক থেকে বলতে গেলে কি, বৌদ্ধ ধর্ম অনেকটাই বাস্তব ধর্মী, তাই তো? কারণ মৃত্যু যদি হয়ে যায় তাহলে আর কি হলো? মৃত্যু মানে জীবিত অবস্থা থাকলে আকাঙ্ক্ষা ত্যাগ করলে মোক্ষ করলে, সেটা তো আসল। তাহলে এই দুটো একটা পার্থক্য। আর বৌদ্ধরা তোমার আত্মায় বিশ্বাস করে না, মানে ওরা বৌদ্ধরা আত্মায় বিশ্বাস করে না, মানে আর এর মৃত্যুর পরে আর কোনো রূপ হয় না সেটা বলে। কিন্তু জৈন ধর্মরা তোমার জৈন ধর্মে আত্মাতে বিশ্বাসী, মানে আত্মার বিশ্বাস করে। আর বৌদ্ধদের যে বেশিরভাগ সাহিত্য বা যে লেখা, সেটা তোমার ওদের লেখাগুলো কি
পালি ভাষাতে রচিত? পালি ভাষাটা কি স্যার সবচেয়ে মানে সহজ ভাষা নাকি? তা আমি অত জানি না কি ভাষা। আর জৈন ধর্মীদের হচ্ছে সংস্কৃত ও প্রাকৃতিক ভাষায় লেখা, সংস্কৃত ও প্রাকৃত ভাষায় লেখা। জৈন ধর্মে আত্মার বিশ্বাসী নয়, আত্মার বিশ্বাসী। মানে বৌদ্ধরা আত্মাতে বিশ্বাসী নয়, তার মানে জৈনরা আত্মাতে বিশ্বাসী ছিল। যে বৌদ্ধ জৈন ধর্ম সম্পর্কে উপরে তথ্য মানে যে বিবৃতি আছে কোনটি ঠিক, মানে এরকম বৈশিষ্ট্যগুলো তোমাকে দিয়ে দিতে পারে। তাহলে আমাদের কি স্যার, ওটা দাঁড়ালো, ফার্স্টে যে কোন কি যুগ, তারপরে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার ডিটেলস বা আর্য বৈদিক যুগ যেটুকু মনে হলে যে বাদও গেছে, তোমরা এবার সেইটুকু খুঁজে বের করে করবে, মানে নিজেরা বই টই থেকে আর কি পড়ে বের করে পড়বে, নিজেদের কাছে যা বই আছে। আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি, তবু এর মধ্যে অনেকটাই কভার করা আছে, তবু যেগুলো ইম্পর্টেন্ট বাদ গেছে মনে হচ্ছে বলে মনে মনে হবে, তোমরা অবশ্যই দেখে নেবে। এবার দেখো যে আমরা ওই মাঝে যে ষোড়শ মহাজন পদ ওটা ধরলাম না, শুধু একটা পয়েন্ট একটু লিখে রাখো যে ষোড়শ মহাজন পদের ব্রিজি আর মল্ল এই দুটো প্রজাতান্ত্রিক ছিল ষোড়শ মহাজন পদে, আর এদের মধ্যে সব থেকে শক্তিশালী কে ছিল? মগধ। মানে তখন কি হ্যাঁ, ষোড়শ একদম। মহাজন পদ মানে কি ছিল তোমার? আম, ছোট ছোট আর কি যে রাজ্য বা প্রদেশের ভাগ ছিল, তাদের মধ্যে আর কি যে শ্রেষ্ঠ তারা আর কি সেইভাবে নিজের নিজের ইয়ে তৈরি করে। অঙ্গ, মগধ, কাশী, কৌশল, বিজি, মল্ল সব পড়েছে, এরকম 16টা আর কি স্যার, মহাজন এগুলো কি পদ। মুখস্থ রাখতে হবে স্যার? না না না, তবে এইটুকু মনে রাখতে হবে যে বিজি, এটা অনেক সময় দেয় যে এদের মধ্যে প্রজাতান্ত্রিক কারা ছিল, বিজি আর মল্ল, আর মগধটা ছিল শক্তিশালী। তাহলে দেখো হর্ষঙ্ক বংশ থেকে আমরা স্টার্ট করব, মানে এই বংশগুলো হয়তো পর্যায়ক্রমে পর হিসেবে বলতে পারে। প্রথমে হর্ষঙ্ক বংশ, এর প্রতিষ্ঠাতা ছিল তোমার বিম্বিসার, 566 খ্রিস্টপূর্বাব্দে। বিম্বিসারের পুত্র ছিল অজাতশত্রু, ঠিক আছে, পিতাকে মেরে সিংহাসনে বসে। আর হর্ষঙ্ক বংশের পরে ছিল দেখো শিশুনাগ বংশ, এটাকে আলাদা করে লেখা হয়নি। শিশুনাগ বংশ, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিল, মানে শিশুনাগই ছিল আর কি শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা। এটা লিখে নাও যে মানে কে তোমার রাজধানীটা বৈশালী থেকে পাটলিপুত্র নিয়ে গেছিল, মানে শিশুনাগ এটা, মানে ক্যাপিটালটা বৈশালী থেকে পাটলিপুত্র নিয়ে গেছিল। তারপরে দেখো যে নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ। এটা হচ্ছে কোশ্চেন ইম্পর্টেন্ট, যে প্রথম অক্ষত্রিয় সম্রাট ছিল মহাপদ্মনন্দ। মানে এর আগে কি ছিল, ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণরা মানে পূজা অর্চা করতো, তারপরে যারা ক্ষত্রিয় তারা আর কি মানে রাজা হতো বা ব্যবসা করতো, কিন্তু প্রথম অক্ষত্রিয় সম্রাট ছিল মহাপদ্মনন্দ। তিনি আলেকজান্ডারের ভারত আক্রমণ করেন, এবং কি ধননন্দের রাজত্বকালে কি হয়েছে, আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। আর ধননন্দ ছিল তোমার নন্দ বংশের শেষ রাজা। তারপর দেখো মৌর্য বংশ চলে এলো। বৈশালী বলবেন কে নিয়ে গেছে? নেক্সট দেখো যে মৌর্য ডাইনাস্টি, মৌর্য সাম্রাজ্য, যে চন্দ্রগুপ্ত ছিল তোমার প্রথম মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। এখানে দেখো যে চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, এই কোশ্চেনটা দিয়েছিল যে চন্দ্রগুপ্ত মৌর্য কার সাহায্য নিয়ে কার ইয়েতে সাম্রাজ্যে বসে। তো বিষ্ণুগুপ্ত অপশনে থাকলে পরে বিষ্ণু, মানে তিনটে একসঙ্গে থাকবে না, কেউ কেউ চাণক্য বলে, কেউ কেউ কৌটিল্য বলে, কেউ কেউ বিষ্ণুগুপ্ত বলে। তো এর সাহায্য নিয়ে বসেছিল 25 বছর বয়সে। আর তাকে বলা হতো স্যান্ড্রোকোট্টাস বা হচ্ছে অ্যান্ড্রোকোট্টাস। আর এটা ইম্পর্টেন্ট এই কারণের জন্য যে তিনি আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকেটরকে 305 খ্রিস্টপূর্বাব্দে পরাজিত করেছিল। এই যে কি একজন বলছিল মেগাস্থিনিস, যে তার আমার এই মেগাস্থিনিস আসেন ইন্ডিকা লেখেন। এই ইন্ডিকাটা ছিল ওই মৌর্য সাম্রাজ্যের সেনাবাহিনী এবং যে রাজার ক্ষমতা বিষয়ে লেখা। কোন বিষয়ে লেখা কোশ্চেনটা দিতে পারে। চন্দ্রগুপ্তের মর্যাদায় গ্রিক দূত ছিলেন তিনি মেগাস্থিনিস। আর আরেকটা জিনিস ছিল যেটা বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস রচনা হয়েছিল তার আমলে, সেটা চাণক্যের নীতির উপর ভিত্তি করে। অর্থাৎ মৌর্য বংশের উপরে যে বিভিন্ন কনস্পিরেসি হয়েছিল তার প্রতি চাণক্য যে কিভাবে হ্যান্ডেল করেছিল সেই ব্যাপারটা নিয়ে লেখা হয়েছিল মুদ্রা রাক্ষস।
তার হচ্ছে বিন্দুসার। বিন্দুসার সিংহাসনে বসেন 297 খ্রিস্টপূর্বাব্দে। তার উপাধি ছিল অমিত্রাঘাত। তার দুই পুত্র ছিল, একটা ছিল সুসীমা বা সুমনা, নামটা কেমন মেয়েদের মতো। তিনি তাকে তক্ষশিলাতে নিয়োগ করা হয়েছিল, আর অশোককে উজ্জয়িনীতে নিয়োগ করা হয়েছিল, দুজনকে। অশোক ছিল সর্বকালের শ্রেষ্ঠ সম্রাট। তারপর দেখো সিংহাসনে বসেন 269 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, সালটা ঠিক আছে, একটু দাঁড়াও দেখি। 273 খ্রিস্টপূর্বাব্দে বসে। আর ঠিক আছে, তারপরে যে তিনি যে কলিঙ্গ যুদ্ধ করেন, জানো যে কলিঙ্গ যুদ্ধের পরে তার জীবন পাল্টে যায়, সে আর যুদ্ধ করেনি। তারপরে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। এখানে দেয় যে কোন কোন সম্রাট হয়তো দিতে পারে যে বৌদ্ধ ধর্ম নিয়েছিল বা কে কে নেয়নি। তোমার অশোক, কনিষ্ক এরা সবাই বৌদ্ধ ধর্ম নেয়, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য মনে হয় জৈন ধর্ম। 1 মিনিট, এইখানে কে জৈন ধর্মে বা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিল বা ধর্ম নিয়েছিল কোশ্চেন দিতে পারে। তো এখানে এটা লেখা নেই, দেখো যে চন্দ্রগুপ্ত মৌর্য একমাত্র ছিল যে জৈন ধর্মে বিশ্বাসী ছিল। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যটা তোমার জৈন ধর্মে বিশ্বাসী ছিল, এটা আন্ডারলাইন করে রাখো। তারপরে দেখো যে অশোক, অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। তারপরে তোমার সাঁচি স্তূপ নির্মাণ করে। তারপরে শেষ মৌর্য সম্রাট হচ্ছে, মৌর্য সম্রাটের নাম ছিল দাদা বৃহদ্রথ। কার কাছ থেকে নেয় দাদা? কার কাছ থেকে নেয় সেটা বলে নাই, ধর্মটা নিয়েছিল জৈন ধর্ম। যেটা সব থেকে জানো যে অশোকের ওই আম, একটা হচ্ছে যে সিংহ মূর্তি, মানে যেটা আমাদের অশোক স্তম্ভ, মানে ওটা ওর কাছ থেকেই নেওয়া, আমাদের যে ভারতের জাতীয় প্রতীক, মানে ওটা থেকেই নেওয়া আর কি, ওখান থেকে। আর তাছাড়াও আরো যিনি যে তোমার আরো যে তিনি এগুলো নির্মাণ করেছিলেন, যেমন একটা হচ্ছে ধামেক, ধামেক স্তূপ, এটা ছিল উত্তরপ্রদেশ। তারপরে হচ্ছে তোমার ভারহুট স্তূপ, মধ্যপ্রদেশ। পাকিস্তান। সাঁচের স্তূপ। স্যার সাজের স্তূপ এখানে বারহুট লেখা না কি আছে। লিখেছেন? স্যার দু ধামেক, নম্বরটা ধামেক বলুন তো। স্তূপ। ধামেক স্তূপ হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ, বারহুট স্তূপ হচ্ছে মধ্যপ্রদেশ। আর একটা ছিল মহাবোধি টেম্পল, বিহারে নির্মাণ করে। স্যার এই তো 99টা ভাইকে হত্যা করেছিল স্যার। ওইসব কোশ্চেন দিবে না, ওইগুলো অন্যরকম কথা। ওইগুলো তোমার তারপরে ঠিকঠাক নয়, ওইগুলো তো বিভিন্ন ইয়ে আছে না। তারপর দেখো যে এই যে শুঙ্গ বংশ, শুঙ্গ বংশের মাঝে ছিল একটু মানে শাকা বংশ ছিল। তারপরে কুষাণ বংশটা কি পরে আছে। তারপরে শুঙ্গ বংশ দেখো, পুষ্যমিত্র শুঙ্গ মধ্যপ্রদেশ বৃহদত্তকে হত্যা করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিল। তারপর যে হেলিডোরাস, সে পঞ্চম শুঙ্গের আমলে প্রতিষ্ঠা হয় লর্ড বাসুদেবের স্তম্ভ। এই লর্ড বাসুদেবের স্তম্ভ কে কত সালে, মানে কে কবে প্রতিষ্ঠা করেছিল, এই কোশ্চেনটা দিতে পারে। তারপরে শুঙ্গ রাজা অগ্নিমিত্র ছিল কালিদাসের মালবিকাগ্নিমিত্রামের নায়ক। তারপর ছিল পতঞ্জলি, সংস্কৃতজ্ঞ, এই সময় রচিত হয়। আর হিন্দু আইন মনুস্মৃতি এই আমলে লেখা হয়, এই জন্য এটা এখানটা ইম্পর্টেন্ট আছে। আর শুঙ্গ বংশের পরে তোমার কানব ডিনাস্টি ছিল, ওটা পড়তে হবে না। আগে তোমার ইয়েটা করে নিই। কুষাণ বংশ শ্রেষ্ঠ রাজা জানো যে কনিষ্ক। আর অশ্বঘোষ, মানে এর আমলে, কনিষ্কের আমলে অশ্বঘোষ বুদ্ধচরিত ছিল, মানে অশ্বঘোষ ছিলেন। তারপর যে নাগার্জুন, বসুমিত্র, এরা সব এই আমলে ছিল, মানে সব বাঘা বাঘা প্লেয়ার। তারপরে চতুর্থ, মানে বসুমিত্রের সময় চতুর্থ বধূ সম্মেলনী সভাপতি ছিল। তারপরে চরক যে চিকিৎসক, তার আমলেই ছিলেন। চরকের লেখা বইয়ের নাম হচ্ছে চরক সংহিতা। আর তার আমল থেকে সে 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে, সেটাকে তোমার শকাব্দ হিসেবে চালু করা হয়, অর্থাৎ এডি বলা হয়। আর গান্ধার শিল্প এই সময়ে চরম সীমায় উঠে যায় কুষাণ বংশে। কি লেখা আছে, এটা আগে সাতবাহন বংশই থাকবে। এটা তোমার সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুক, এটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ 60 থেকে 37 বিসিতে ছিল। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে রাখো কুষাণ বংশের, যে কনিষ্ক বা কুষাণ বংশে প্রথম মানে কুষাণরা প্রথম আর কি গোল্ড কয়েন চালু করে। স্বর্ণ মুদ্রা দাদা? হ্যাঁ, কদম পেয়েছে, ভীম কদম পেয়েছে। স্যার কোশ্চেনটা যে
স্যার বলবেন না একবার? গোল্ডেন না স্যার, তামা স্যার? গোল্ড মুদ্রা? গোল্ড। তোমরা আর একটু ভালো ডিটেলস আর একটু পড়ে নিয়ে পারলে। এখানে যা আছে আছে গুপ্ত সাম্রাজ্য প্রথম দুজন রাজা আছে শ্রীগুপ্ত আর হচ্ছে ঘটোৎকচ গুপ্ত। আর প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে গেলে প্রথম চন্দ্রগুপ্তকে বলা হয় গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তারপর দেখো যে ওটা দেখো চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য সাম্রাজ্য, আর এটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। আর প্রতিষ্ঠাতা দিলে কি লিখবো দাদা? প্রতিষ্ঠাতা মানে প্রতিষ্ঠাতা দিলে দেখবে শ্রীগুপ্ত যদি থাকে ওইগুলো অপশন ওইগুলো দিবে, আর যদি প্রকৃত প্রতিষ্ঠাতা বলে থাকে তাহলে প্রথম প্রথম চন্দ্রগুপ্তই লিখবে। সমুদ্রগুপ্ত দেখো যে AD 350 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসে। সালগুলো ইম্পর্টেন্ট আছে, যে কনিষ্ক, সমুদ্রগুপ্ত, অশোক, এদের এইগুলো ইম্পর্টেন্ট আছে। তারপরে বাবর। চন্দ্রগুপ্তের পুত্র হচ্ছে সমুদ্রগুপ্ত, তাকে ভারতের নেপোলিয়ান বলা হয়। আর এটা স্মিথ দেন ব্যাখ্যাটা অনেকবার পড়েছি পরীক্ষায়। তারপরে শ্রীলঙ্কার শাসক মেঘবর্মন সমুদ্রগুপ্তের কাছে অনুমতি চান গয়াতে বুদ্ধ নির্মাণ তৈরি করার জন্য। আর চন্দ্রগুপ্তের সভাতে নবরত্ন ছিল। নবরত্ন কার সভাতে ছিল দিতে পারে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। আর চীনা পর্যটক ফাইহেন তার আমলে, অর্থাৎ তৃতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসে। আর দিল্লির মেহরৌলি আয়রন পিলারের কথা, এই আয়রন পিলার থেকে তার কথা জানা যায়, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা জানা যায়। এইটা ভীষণ স্যার ইম্পর্টেন্ট। কালিদাস তো এর সময় না? সময় কালিদাস। এগুলো নবরত্ন তো, নবরত্ন। কালিদাস। আচ্ছা, নবরত্নের মধ্যে তো হ্যাঁ ছিল না, কালিদাসের নাম আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, কালিদাস আছে, অমর হ্যাঁ, সিংহ, কালিদাস, বরাহমিহির, বেতাল ভট্ট, বরাহমিহির, হ্যাঁ, অমর বড় সিংহ, ঠিক ধনন্তরী, ঠিক কর্ণ। সেটাই। এরা সবাই সেই আছে। জন্যই আলাদা করে লেখা নেই। আচ্ছা, কালিদাস হচ্ছে তোমার সংস্কৃত কবি ছিলেন। আর ফাইহেনটাতে দেওয়া আছে পিলগ্রিমেজ। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি বৌদ্ধ ধর্ম পৃষ্ঠপোষক ছিলেন। তারপর গুপ্ত ও স্যার, ওই সাম্রাজ্যের, শ্রীলঙ্কার শাসক মেঘবর্মন, ওটা সমুদ্রগুপ্তের সমুদ্রে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমুদ্রগুপ্তের কাছে অনুমতি চান গয়াতে বুদ্ধ নির্মাণ করার জন্য। আর এই যে এইটা ভীষণ ইম্পর্টেন্ট, যে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল তোমার প্রথম কুমারগুপ্তের আমলে। এই কোশ্চেনটা বারবার অনেকবার এসেছে, মানে কার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। গুপ্তরা বেশি স্বর্ণ মুদ্রা ব্যবহার করত। আর গুপ্তদের মুদ্রাকে, মানে স্বর্ণ মুদ্রার নাম ছিল দিনারাস, আর রূপাটার মুদ্রার নাম ছিল রূপায় আকাশ। তারপরে পুষ্যপতি বংশ দেখো যে হর্ষবর্ধন, কনৌজ, হিউয়েন সাং, তারপরে সভাকবি ছিল বাণভট্ট। আর এটা ছিল প্রিয়দর্শিকা, বাণভট্ট এর লেখা না, মানে এটা ছিল তোমার হর্ষবর্ধনই লেখেন। প্রিয়দর্শিকা, তারপরে রত্নাবলী, নাগানন্দ, এগুলো ছিল নাটক, এগুলো হর্ষবর্ধনের লেখা। তারপরে হচ্ছে রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠাতা ছিল দন্তিদুর্গ। তারপরে প্রথম কৃষ্ণ ছিল শ্রেষ্ঠ রাজা, কৈলাস মন্দির নির্মাণ করে নীলরাতে। তারপর গঙ্গা বলে একটা ডাইনেস্টি ছিল যেটা উড়িষ্যায় হয়। নরসীমাদেব সূর্য মন্দির তৈরি করেছিল কোণার্কে। আর জগন্নাথ মন্দির পুরীতে নির্মাণ করেছিল অনন্ত বর্মন। তারপরে কেসারিস ভুবনেশ্বরে নির্মাণ করেন লিঙ্গরাজা মন্দির। তারপর যে পল্লব বংশ প্রতিষ্ঠাতা যে সীমাসনি, এই রাজধানী ছিল কাঞ্চিতে, শ্রেষ্ঠ রাজা ছিল নরসিংহ বর্মন। তারপরে চোল সাম্রাজ্য ছিল বিজয়লাল প্রতিষ্ঠা করে, রাজধানী ছিল তাঞ্জোরে। এবার শুরু হলো দেখো সুলতানি যুগ। মোহাম্মদ বিন কাসেম 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন। তারপরে গজনী সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেন। 1025 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির লুণ্ঠন করেন কাথিয়াবারে। তারপরে দিল্লির সুলতানি প্রতিষ্ঠা, মানে পৃথ্বীরাজ চৌহান 1191 খ্রিস্টাব্দে দিল্লির নিকট তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন। আর 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ পরাজিত ও নিহত হয়। ফলে ভারতের আজমিরে মুসলিম রাজ্য স্থাপিত হয় প্রথম। তারপর কি হয়েছে যে মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবককে শাসনভার দিয়ে গজনি ফিরে আসেন। তার মৃত্যুর পর 3 জন কৃতদাসের মধ্যে কুতুবুদ্দিন আইবক সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন 1206 খ্রিস্টপূর্বাব্দে। অর্থাৎ সুলতানি যুগ শুরু হচ্ছে আসলে তোমার 1206 থেকে 1526 পর্যন্ত। 1526-এ বাবর বসে, এই 1206 থেকে 1526 হচ্ছে সুলতানি যুগ। প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। প্রথমে দাস বংশ দিয়ে তৈরি হয়, মানে কুতুবুদ্দিন আইবক দাস বংশ প্রতিষ্ঠা করে, রাজধানী ছিল লাহোরে, পরে দিল্লি নিয়ে যায়।
উদারতার জন্য তিনি লাখ বক্স নামে পরিচিত ছিলেন। তারপরে কুতুব মিনারের কাজ শুরু করেন, এই কোশ্চেনটা দিতে পারি, কুতুব মিনারের কাজ শুরু করেন সুফি সন্ত খাজা কুতুবউদ্দিন আইবকের নামে। অর্থাৎ কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের কাজ শুরু করে, কিন্তু শেষ করে তার জামাতা ইলতুৎমিশ। ইলতুৎমিশ। তারপরে ভারতের প্রথম মসজিদ কুয়াত উল ইসলাম নির্মাণ করেন। আর চৌগান বা পোলো খেলতে গিয়ে মারা যান তিনি। এটা দিতে পারে যে পোলো খেলতে গিয়ে কোন রাজার মৃত্যু হয়েছিল। নেক্সট দেখা ছিল যে আরাম শাহ, নামটাই বুঝতে পারছো আরাম শাহ স্যার ওই তিনি। কুতুব মিনারটা কি হবে? কুতুবউদ্দিন আইবক হবে না কুতুবউদ্দিন কাকি হবে? তারপরে দেখো যে আরাম শাহ অকর্মণ্য ছিল, ঠিক আছে, তো ইলতুৎমিশ তাকে আর কি সিংহাসন যুদ্ধ করেছিল। ইলতুৎমিশ 1211 খ্রিস্টাব্দে সিংহাসনে বসছে। দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বা শ্রেষ্ঠ শাসক বল হচ্ছে ইলতুৎমিশ। তিনি রাজধানী লাহোর থেকে আবার দিল্লিতে নিয়ে যান। এটা তো কুতুব মিনারের তো কাজ সম্পন্ন করে, এটা আগেই বলা হলো, সম্পন্ন করেন। তারপরে আজমের শরীফ মসজিদ নির্মাণ করেন। এসব কোশ্চেনগুলো পড়ে না। স্যার এটার মধ্যে কনফিউশন, স্যার প্রকৃত প্রতিষ্ঠাতা তো মানে কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশকে বলা এবারে হয়। ব্যাপারটা হচ্ছে ও তো দাস বংশ হিসেবে প্রতিষ্ঠা করেছিল না, মানে ও তো দাস ছিল, মানে ও আর কি প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে গেলে মানে সেটা বললে হবে না যে ইলতুৎমিশকে একদম প্রকৃতপক্ষে মানে শ্রেষ্ঠ মানে প্রকৃত সম্রাট বলা হয়, কারণ স্যার ও এখানে একটা একটা কথা বলি। স্যার অপশনে স্যার কিন্তু ওইরকম যদি বলা হয় প্রকৃত শ্রেষ্ঠ বললে? সম্রাট হবে। হ্যাঁ, হ্যাঁ। এবার প্রকৃত প্রতিষ্ঠাতা আবার যদি বলে দেয় তাহলে ইলতুৎমিশ করাটাই ভালো, তার কারণ প্রকৃত প্রতিষ্ঠাতা বলছে তার মানেই হয়তো ওটাকে ইগনোর করতে চাইছে বলে দিচ্ছে। তারপর দেখো এর দ্বারা মানে রূপোর মুদ্রা টঙ্কা, তামার মুদ্রা জিতল ইলতুৎমিশ শুরু করেছিল। তারপর ইকতা প্রথার প্রবর্তক ইলতুৎমিশ করেন 40 চক্র বা বন্দেগানি চাহেলাগানি, মানে 40 জন আর কি শক্তিশালী তুর্কি অভিজাত ছিল যারা তাদের যুদ্ধে সাহায্য করত। ইলতুৎমিশের রাজত্বকালে মঙ্গল নায়ক চিঙ্গিস খান নানা রাজ্য জয় করে। ক্ষীরা রাজ্য হচ্ছে জালালউদ্দিন ইলতুৎমিশের সাহায্য করেনি। দা বলছি 40 চক্র কে চালু করেন? ইলতুৎমিশ, এটা ইলতুৎমিশেরই চলছে। 40 আচ্ছা হ্যাঁ, আর বন্ধ করে দেয় কে? বলবন যে বলবন হচ্ছে ইলতুৎমিশের শ্বশুর। তাবাকাতি নাসরি, তারপরে মিনহাজুস সিরাজ এর আমলেই হয়েছিল তৈরি। তারপরে আরো রুকন উদ্দিন, রাজিয়া সুলতান, এইসবগুলো আছে, এটা করে নেবে। ইলতুৎমিশের পুত্র হ্যাঁ বাহরাম শাহ 40 চক্রের সমর্থনে হত্যা করে সিংহাসনে বসেন। তারপর হচ্ছে ভাতিন্ডা শাসক আলতুতনিয়া রাজিয়াকে বন্দি করে, কিন্তু রাজিয়া তাকে বিবাহ করে আবার ইয়ে করে। এগুলো পড়বে না, এমনি গল্পর মতো। গিয়াসুদ্দিন বলবন এইটুকু 40 চক্রের ক্ষমতা খর্ব করে। একদম কি বন্ধ করে দিয়েছিল তা জানি না, খর্ব করে হ্যাঁ হয়তো বন্ধই করে দিয়েছিল। শক্তিশালী মেরে সেনাবাহিনী ফেলেছিল, মানে মেরে দিয়েছিল দিওয়ানি একজন আজ বাদে। হ্যাঁ, এবং তিনি শক্তিশালী সেনাবাহিনী দিওয়ানি আজ গঠন করেন। তারপরে মঙ্গল আক্রমণ প্রতিরোধ করেন। আর সিজদা ও পাইপস বলে দুটো জিনিস আছে, অর্থাৎ তোমার নতজানু হয়ে বসা, তারপরে হচ্ছে রাজার পা চুম্বন করা, এই দুটো প্রথা চালু করেছিল, সিজদা আর পাইপস। তারপরে জিল ইল্লাহি উপাধি নেন। নেক্সট হচ্ছে আলেকজান্ডার বা সিকান্দারি শাহ উপাধি নেন। তারপর হচ্ছে মুনহিয়ান গুপ্তচর রাখেন, মুনহিয়ান বলে এক ধরনের গুপ্তচর রাখেন। বাজারদান এটা হচ্ছে খলজির, মানে সরি ওটা ওর কথা না, এটা হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠাতা, যেটা হলো 1290 খ্রিস্টপূর্বাব্দে জালালউদ্দিন খলজি। আর আলাউদ্দিন খলজি তার কাকাকে হত্যা করে, দিয়ে সিংহাসনে বসে। তারপরে ব্লাড অ্যান্ড আয়রন নীতি গ্রহণ করেছিল। নির্মাণ করেন খিজারাবাদ, আলাই দরওয়াজা, কুতুব মিনার, প্রবেশদ্বার উপাধি নেন সিকান্দারি সানি, দাগ, হুলিয়া, চেহারা প্রভৃতি প্রথার প্রবর্তন করেন। মানে এগুলো সব আলাউদ্দিন খলজি আর কি করেছিলেন। তারপরে মুনহিয়ান নামক গুপ্তচর রাখেন, সিকান্দারি সানি তারপরে উপাধি নেন, এগুলো সব আলাউদ্দিন খলজি। তার সভাকবির নাম ছিল তোমার আমির খসরু এবং মীর হাসান দেহলভি। এই আমির খসরু তোমার কি তবলা আর সিতারের প্রবর্তক বলা হয়, আবার ভারতের তোতা পাখি বলা হয়। আর আলাউদ্দিন খলজি সেনাপতির নাম ছিল মালিক কাফুর। স্যার ব্লাড অ্যান্ড আয়রন তো বলবো। দাঁড়াও দাঁড়াও